আচ্ছা, কোর্সটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। গত ক্লাসে কয়জন ছিলে? 4 জন। আজকে তুমি ছিলে? অ্যাটেন্ডেন্স দিছিলে আমাকে? আবার একটু আজকে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিত গত ক্লাসেরটা একটু। আমি মনে খুঁজে পাচ্ছি না, আজকে দেখলাম অ্যাটেন্ডেন্স খুঁজে পাচ্ছি না। ওটা তো নাম ধরে ধরে নিয়েছিলাম না, নাম ধরে ধরে নেই। আচ্ছা, দেখতে হবে তাহলে আমার। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্সের যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে 3টা জিনিসের সমন্বয়ে এই কোর্সটা বানানো হয়েছে। একটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক্স থাকবে এর ভিতরে, 2 থাকবে পাওয়ার, 3 থাকবে কন্ট্রোলিংয়ের ইস্যু। সো আমার শুরুর দিকে থাকবে হচ্ছে পাওয়ার কনভার্টার, যেটা হচ্ছে পাওয়ার নিয়ে ডিল করবে। ওই পাওয়ার কনভার্টারের ভিতরে থাকবে কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাই পাওয়ারটাকে মানে হাই পাওয়ারটা হ্যান্ডেল করতে পারে। আর ওই হাই পাওয়ারকে আউটপুটে ট্রান্সফার করার পরে আউটপুটটাকে আবার ফিডব্যাক করবো আমি। কেন এই কাজটা করা হয়? পাওয়ার ইলেকট্রনিক্স এই জিনিসটা এখানে বলা আছে। এখানে কিছু জিনিস লেখা আছে, একটু লেখাটা পড়ে নিও। ওই লেখালেখির ভিতরে আমি যাচ্ছি না। যেমন ধরো একটা চার্জারকে তুমি চিন্তা করো, 220 ভোল্টেও কাজ করতে পারে যদি ইউনিভার্সাল চার্জার হয়, তা 110 ভোল্টেও কাজ করতে পারে। 220 ভোল্টের একটা চার্জার 110 ভোল্টে কীভাবে কাজ করে? যদি ইস্যু আছে না, 220 ভোল্ট দিলে আউটপুটে পাই মনে করো আমি 5 ভোল্ট, কিন্তু 110 দিলে তো সেখানে 5 ভোল্ট পাওয়ার কথা না। তাহলে এই জিনিসটা হচ্ছে কিভাবে? এটা হচ্ছে একটা পাওয়ার ইলেকট্রনিক্সের একটা ধারা। সো পাওয়ার ইলেকট্রনিক্স দিয়ে এই সমস্ত ডিভাইস তৈরি করা হয়েছে। এই সমস্ত চার্জার এখন খুবই স্মার্ট চার্জার। আমি আউটপুটটাকে ফিড করে দিয়েছি কোনো কন্ট্রোলারে, কন্ট্রোলার আউটপুটটাকে সেন্স করতেছে, সেই অনুপাতে আউটপুটে কত ভোল্ট হওয়া উচিত সে সেটা টের পায় এখন। এই কাজটা করতেছে, হ্যাঁ, এই কাজটা করতেছে পাওয়ার ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোকে। এখানে দেখো এই শেষ লাইনটাতে বলা আছে অ্যাপ্লিকেশন অফ সলিড স্টেট ইলেকট্রনিক্স। মানে সলিড স্টেট ইলেকট্রনিক্স পড়ছো তোমরা এখনও? যেমন পড়ছো না, সলিড স্টেট ইলেকট্রনিক্স ফর কন্ট্রোল অ্যান্ড কনভার্সন অফ ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক পাওয়ারকে কন্ট্রোল এবং কনভার্সন করার জন্য এই সলিড স্টেট ইলেকট্রনিক্সের এই ডিভাইসগুলো ইউজ করা হবে। ওকে, এখন এইখানে একটা এসসিআরের ছবি দেওয়া আছে। এসসিআরের ছবিতে এখানে বলা হচ্ছে এটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড, এখান থেকে পাওয়ারটা ট্রান্সফার হবে ডায়োডের মতো করে, কিন্তু এখানে একটা কন্ট্রোলিং গেট থাকে, কন্ট্রোলিং একটা গেট থাকে। এই ডিভাইসটা অ্যাকচুয়ালি হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের ডিভাইস, আর এইটা হচ্ছে কন্ট্রোল, আর এখান দিয়ে হচ্ছে হাই পাওয়ার ট্রান্সফার করার একটা উপায়। ঠিক আছে, এই 3টা জিনিসের কম্বিনেশন হচ্ছে এই কোর্সে শেখানো হবে। ডান। এখানে একটু আগে যে উদাহরণটা দিলাম পাওয়ার ইলেকট্রনিক্সের, সেই উদাহরণটা খেয়াল করো। সোর্স অফ ইলেকট্রিক পাওয়ার, আমি এটাকে পাওয়ার যে কনভার্টার থাকবে আমার, পাওয়ার কনভার্টারে আমি ইনপুট করব। এই পাওয়ার কনভার্টার থেকে আমি আউটপুটটা কোনো একটা লোডে চালাবো। তাই তো আমার টার্গেট যে আমার একটা লোড থাকবে, যে লোডটা হচ্ছে হাই পাওয়ার কনজিউম করবে, কিন্তু সেটা আমি পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে চালাচ্ছি। এই লোড থেকে আমি আউটপুটটাকে ফিড করব ইনপুটে, যে সে আউটপুটে আমার যে জায়গায় থাকার কথা সেই জায়গায় আছে কিনা। অবশ্যই কন্ট্রোলার লাগবে, আমার একটা কন্ট্রোলার ইউজ করছি আমি। এই কন্ট্রোলারে কিছু রেফারেন্স সিগন্যাল দিয়ে দেওয়া হয়, রেফারেন্স ভ্যালু অ্যাড করে দেওয়া হয়। যদি মনে করেন রেফারেন্স 5 ভোল্ট, তার মানে 5 ভোল্টের রেফারেন্সে সে আউটপুটটা মেজার করতে থাকবে যে সে এখন কতটা আছে, 5 ভোল্ট আছে, কম আছে না বেশি আছে, সেই অনুপাতে তুমি এখন চেঞ্জ করো। এটা অ্যানালগেও করা যায়, এটা ডিজিটালেও করা যায়, দুইভাবেই আছে। অ্যানালগ সার্কিটও আছে, এর জন্য ডিজিটাল সার্কিটও আছে। আমরা শুরুতে অ্যানালগ সার্কিট দেখব, পরে গিয়ে ডিজিটাল সার্কিট দেখব। সো আমাদের কাজ বোঝা গেছে। আমাদের কাজ হচ্ছে আমি পাওয়ারটাকে ইনপুট থেকে আউটপুটে পাঠাবো একটা কনভার্টারের মাধ্যমে। সেই কনভার্টারের ইনপুট থেকে আউটপুটে যে পাওয়ারটা, ডিজায়ার পাওয়ারটা যাচ্ছে কিনা সেটাকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোলার রাখবো। সেই কন্ট্রোলারে একটা রেফারেন্স সিগন্যাল রাখবো, সেই সিগন্যালটা হচ্ছে আমার আউটপুটটাকে কন্ট্রোল করতে পারবে। ওকে, শুরুর দিকের আমার টার্গেট হচ্ছে এই পাওয়ার যে কনভার্টার থাকবে, এই পাওয়ার কনভার্টারে স্পেসিফিক কিছু কম্পোনেন্ট ইউজ করা হয়। সেই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা শুরুতে কথা বলবো। যদি কম্পোনেন্ট সম্পর্কে আমরা না জানি তাহলে অ্যাকচুয়ালি পাওয়ার কনভার্টার কীভাবে কাজ করে আমি বলতে পারবো না। ঠিক আছে, সো কী কী জিনিস থাকে এখানে। তার আগে পাওয়ার কনভার্টারের সার্কিটগুলো সম্পর্কে একটি বেসিক ধারণা, যে এটা রেকটিফিকেশান হিসেবে ব্যবহার করতে হবে, বড় বড় রেকটিফিকেশানের কাজে ব্যবহার করতে হবে। আমি ছোটো কারেন্টকে রেকটিফিকেশান করা আমি নর্মাল সিগন্যাল ডায়োড ব্যবহার করতে পারি, রেকটিফিকেশনের কাজে আমি ডায়োড ব্যবহার করতে পারি, কিন্তু এখানে ওই ধরনের ডায়োড ইউজই করা হয় না।
এখানে বড় বড় ডায়োড ইউজ করা হয় এবং দেখতেও একটু আলাদা আলাদা মনে হয়। সো ডিসি রেকটিফিকেশনের কাজে এটা ব্যবহার করা যেতে পারে, ডিসি টু ডিসি চপার বা কনভার্টার এই কাজে ব্যবহার করা যেতে পারে, ডিসি টু এসি ইনভার্ট করার কাজে ব্যবহার করা থেকে ইনভার্টার নামে বলা হয়। এসি টু ডিসি কনভার্টার কন্ট্রোল রেকটিফায়ার আছে। একটা ডায়োড আছে, মনে করো যদি একটা ডায়োড নেই আমি, সিগন্যাল ডায়োড, রেকটিফায়ার দেখছো না, রেকটিফায়ার এসি টু ডিসি করে, ওটাকে কি কন্ট্রোল করতে পারি আমি? হ্যাঁ, আমি এখন আউটপুট চাইলে অন অফ করতে পারি আমি, কোনো সুইচ আছে সেখানে? ডিরেক্টলি সোর্সকে বন্ধ করতে হয়, তাই না? কিন্তু এই পাওয়ার ইলেকট্রনিক্স এই জিনিসটা করা যায়। আমি যদি চাই এখন আউটপুট নিব, তাহলে আমি একটা সুইচ অন করে দিলে আউটপুট আসবে, আবার একটা সুইচ বন্ধ করে দিলে আউটপুটটা যাবে না। এই যে একটু আগে যে ইয়েটা দেখালাম না, এই যে এই ফিগারটা, এটা হচ্ছে একটা এসসিআরের একটা কনফিগারেশন। এসসিআরের এটা গেট, এটা কিন্তু নর্মাল একটা ডায়োডের মতো। নর্মাল ডায়োডে এটা থাকে না, কিন্তু পাওয়ার ডায়োড বা এসসিআরে এটা থাকবে। এটা দিয়ে কী করব, এখানে একটা পালস দিব, পালস যদি হাই হয় তাহলে পাওয়ারটা ইনপুট থেকে আউটপুটে যাবে, পালস যদি লো হয় পাওয়ারটা ইনপুট থেকে আউটপুটে যাবে না। তার মানে এটা দিয়ে কন্ট্রোলড ওয়েতে রেকটিফিকেশান করা যায়। এর আউটপুটের গ্রাফগুলো আমরা স্টাডি করব যে আমি কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি এই রেকটিফিকেশান শুরু করে। আমরা তো জিরো থেকে যদি একটা সিগন্যাল চিন্তা করি, মনে করো এটা একটা ইনপুটের একটা সিগন্যাল, এসি একটা সিগন্যাল, ওকে। এই সিগন্যালটা রেকটিফিকেশান করে আমি আউটপুটে এরকম একটা ডিসি সিগন্যাল বানাতে যাচ্ছি, তাই না? এটা তো রেকটিফিকেশানের কাজই। তাই তা আমার যে আনকন্ট্রোলড রেকটিফায়ার থাকে সেটার পুরাটাকেই রেকটিফিকেশান করে, মানে জিরো থেকে শুরু করে 360 পর্যন্ত। কিন্তু কন্ট্রোলড ওয়েতে আমি চাই যে আমার এসসিআরটা এইখানটায় অন হোক, তাহলে ঠিক এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত রেকটিফিকেশান হবে। পরবর্তীটা হয়তো যদি চাই এখান থেকে শুরু হোক, এইখান থেকে শুরু করে ওইটুকু রেকটিফিকেশান হবে। এর কিছু কিছু কারণ আছে, এটা ইন ডিটেইল পড়লে বোঝা যাবে। সো আমি যে কোনো একটা অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে দিতে পারি যে এই জায়গা থেকে আমার এসসিআরটা অন হবে, এই জায়গা থেকে এসসিআরটা অফ হবে, মানে কন্ট্রোলড ওয়ে। আমি চাই যেন কন্ট্রোল আমার হাতে সব কিছু থাক, আউটপুটটাকে যেন আমি নিয়ন্ত্রণ করতে পারি। মানুষ তো তাই চায়, যেন সব কিছু সে কন্ট্রোল করতে পারে। এইটার পাওয়ার ইলেকট্রনিক্সের কাজই এই কন্ট্রোলিংটা মানুষের হাতে থাকা, মানে ঘোড়ার লাগামটা টেনে ধরার মতো অনেকটা, ঠিক আছে? সেই কন্ট্রোলিংয়ের কাজটাই হচ্ছে আমরা কীভাবে করা যায় সেই ডিভাইসগুলোর সম্পর্কে শুরুতে দেখবো, ওকে। এসি টু এসি কনভার্টারও পাওয়া যায়, যেটা এসি থেকে এসিতে কনভার্ট করে, সেরকম জিনিসও আছে। আবার স্ট্যাটিক সুইচ হিসেবেও ব্যবহার করতে পারি, যে নর্মাল সুইচ আছে না, এরকম সুইচ হিসেবেও আমি পাওয়ার ইলেকট্রনিক্সের ডিভাইস ব্যবহার করতে পারি। এখন এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে যে ডিভাইসগুলো আসে সেই ডিভাইসগুলোর নাম কি আছে, প্রথমে দুই ভাগে ভাগ করে এরা, যে এটা আমি সিলিকন দিয়ে তৈরি করতে পারি অথবা সিলিকন কার্বাইড দিয়ে তৈরি করতে পারি। সিলিকন কার্বাইড দিয়ে তৈরি করলে এর কিছু স্পেশাল ফিচার আছে, সেটা পরে দেখব। সিলিকনের ভিতরে কি থাকবে, যদি সিলিকন দিয়ে তৈরি করি, ডায়োড, ট্রানজিস্টার এবং থাইরিস্টর। এর অনেক ভাগ আছে, এত কিছুতে আমি না যাই, তিনটা বেসিক ভাগ বললাম। যে আমি সিলিকন দিয়ে পাওয়ার ডায়োড তৈরি করব, পাওয়ার ট্রানজিস্টার তৈরি করব এবং থাইরিস্টর তৈরি করব। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। আমার মেইন টার্গেট এখন হচ্ছে এই তিনটা জিনিস সম্পর্কে বেসিক ধারণা নেওয়া, এরা কীভাবে কাজ করে। মিডিয়ার আগ পর্যন্ত মোটামুটি এই ধারণাটুকু আমি নিতে থাকবো, ঠিক আছে? পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের ভিতরে প্রথম বললাম পাওয়ার ডায়োড। এটা কি পুরা আসে, বোর্ডটা পুরা আসে? সো পাওয়ার ডায়োড একটা হচ্ছে নর্মাল ডায়োড বা সিগন্যাল ডায়োড, একটাকে বলা হয় পাওয়ার ডায়োড। পাওয়ার ডায়োড মানে বোঝা যাচ্ছে এটা হাই পাওয়ার হ্যান্ডেল করতে পারবে। নর্মাল ডায়োডের ক্ষেত্রে 2-3 ওয়াট হলে ডায়োড পুড়ে যাবে, আর এখানে মানে কিলো ভোল্ট পর্যন্ত দেওয়া, কিছুই হবে না। সো নর্মাল সিগন্যাল ডায়োড দেখতে হচ্ছে এমন, সিগন্যাল ডায়োডটা দেখতে এমন, কিন্তু পাওয়ার ডায়োডটা দেখতে হবে হচ্ছে এমন। কিন্তু দুটোরই সিম্বল সেম, এর সিম্বল এটা, মানে দুটো ডায়োডেরই সিম্বল এই একই থাকবে, ঠিক আছে না? এরপরে আসি পাওয়ার ট্রানজিস্টার, ওই যে ওই পাশেরটা পাওয়ার ট্রানজিস্টার। এটা নর্মাল ট্রানজিস্টার, এগুলো হচ্ছে আমার পাওয়ার ট্রানজিস্টার, ঠিক আছে? পাওয়ার মসফেট, পাওয়ার নর্মাল মসফেট, পাওয়ার মসফেট এবং আইজিবিটি আছে এখানে। এটা হচ্ছে আইজিবিটি, ঠিক আছে? ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টার, এটা হচ্ছে আইজিবিটি। এই আইজিবিটি হচ্ছে এটা, এটা হচ্ছে মসফেট এবং এটা কি ট্রানজিস্টার। মসফেট এবং বিজেটি, মসফেটের কিছু ভালো গুণ আছে এবং বিজেটির কিছু ভালো গুণ আছে। এই দুইটার গুণের কম্বিনেশন করে এই ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টার তৈরি করা হয়েছে। এটাও হাই পাওয়ার হ্যান্ডলিংয়ের জন্য ব্যবহার করে, বিশেষ করে ইনভার্টারগুলোতে এই আইজিবিটি বেশি ব্যবহার করে।
ঠিক আছে, হাই পাওয়ার ক্যাপাবিলিটির খুব ভালো, কিন্তু এর সুইচিং স্পিড কিন্তু ট্রানজিস্টার থেকে কম, সুইচিং স্পিড অত হাই না, কারণ দুইটা জিনিসকে একবারে চালাইতে হচ্ছে, তো ওটা যদি মেগা হার্জে করে এটা হয়তো কিলো হার্জে করে, ঠিক আছে, একটু কম। এরপর হচ্ছে থাইরোস্টার। থাইরোস্টার হচ্ছে এসসিআর, ধরো এসসিআর কি, একটা ডায়োডের একটা কন্ট্রোল গেট থাকে। এই গেটে যদি আমি আউটপুট হাই করার জন্য দেই, যাও ইনপুট থেকে আউটপুটে আসবে, তাহলে আসবে, নাহলে আসবে না। বোঝা গেল? এই কয়টা জিনিস হচ্ছে আমরা আগামী কয়েকটা ক্লাস ধরে পড়ার চেষ্টা করব। ওকে, এখন শুরুতে আমার হচ্ছে পাওয়ার ডায়োড বা পাওয়ার সেমিকন্ডাক্টর ডায়োড। ডায়োড কী জিনিস? হ্যাঁ, আসো। নর্মাল, এটা হচ্ছে একটা নর্মাল ডায়োড, একটা পিএন জাংশন থাকে। নর্মাল ডায়োড মানে হচ্ছে একটা পিএন জাংশন, আর তো কিছু নাই। পিএন জাংশন নর্মাল ডায়োডের ক্ষেত্রে এখানে একটা ব্যারিয়ার থাকবে, সো লো কারেন্ট সে হ্যান্ডেল করতে পারে, খুব বেশি কারেন্ট হ্যান্ডেল করতে পারে না, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের বা অ্যাম্পিয়ার রেঞ্জের সামথিং সে হ্যান্ডেল করতে পারে। আর রিভার্স ব্লকিং যে ভোল্টেজটা থাকে সেটা হয়তো 25 ভোল্ট 30 ভোল্ট পর্যন্ত নিতে পারে, তার বেশি নিতে পারে না। নিলে মানে রিভার্স ভোল্টেজ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা যদি নেগেটিভ এটা পজিটিভ করি সেটা রিভার্স ভোল্টেজ কিন্তু এ খুব বেশি সহ্য করতে পারবে না। আর পাওয়ার ডায়োড যেগুলো থাকে সেগুলোর কনফিগারেশনটা এরকম থাকে, একটা হচ্ছে পি প্লাস রিজিয়ন, একটা এন মাইনাস রিজিয়ন, একটা এন প্লাস রিজিয়ন, তাই তো? মাঝে একটা এন মাইনাস রিজিয়ন রাখা হয়েছে। ওই এন মাইনাস রিজিয়নটার কাজ হচ্ছে এর রিভার্সে অনেক বেশি ভোল্টেজ সে ব্লক করতে পারে, কারণ ফরওয়ার্ডে তো ভোল্টেজ খুব বেশি ড্রপ হয় না, 0.7 to 1 ভোল্ট। এটার ক্ষেত্রে মোটামুটি 0.7 ভোল্ট ড্রপ হয়, এটার ক্ষেত্রে 1 ভোল্ট ড্রপ হয়। সো ফরওয়ার্ডে কোনো সমস্যা নাই, ফরওয়ার্ডে 1 ভোল্ট, এটা কোনো ব্যাপার না। কিন্তু রিভার্সে একে তুমি 52 কিলো ভোল্ট পর্যন্ত যেতে পারো, 50 to 25 বা এই রেঞ্জে বোধহয় আছে, লেখা আছে কোথাও না কোথাও, মানে কিলো ভোল্ট রেঞ্জে রিভার্স করতে পারে সে, নষ্ট হবে না, পুরে নষ্ট হবে না, কিন্তু এ সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। সো পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস যেহেতু, আমার বেশি পাওয়ার হ্যান্ডেল করতে গেলে, আমার রেকটিফিকেশন করতে গেলে সে ধরনের ডিভাইস আমাকে বানাইতে হবে, এটা হচ্ছে সেই ধরনের ডিভাইস, ঠিক আছে? এখন আসি এই পিএন জাংশন এবং এইটা কাজ করে কিভাবে। দুটোর কাজই সেম, কাজের কোনো পার্থক্য নাই, এইটা যেভাবে কাজ করে ওটাও সেভাবে কাজ করে। নর্মাল একটা পিএন জাংশন কীভাবে কাজ করে, পিএন জাংশনের অপারেশন মোড কয়টা? একটা কিছু তো বলো, পিএন জাংশনের অপারেশন মোড কয়টা? এটা কি অপারেশন মোড হলো? এটা একটা পিএন জাংশন, বলো তিনটা কি কি? না, এটা তো অপারেশন মোড হলো না। অপারেশন মানে কি কয়ভাবে কাজ করতে পারে, এটা কয়ভাবে কাজ করে, কয়ভাবে এতে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারে। একটা ফরওয়ার্ড, একটা রিভার্স কন্ডিশন, একটা ফরওয়ার্ড কন্ডিশন, একটা রিভার্স কন্ডিশন, সোজা হিসাব। সো পিএন জাংশন যখন আমি বানিয়েছি তখন এই পি টাইপের ভিতরে কি আছে? পজিটিভ চার্জ। সেই পজিটিভ চার্জগুলো কী নামে ডাকা হয়? এক্সেস অফ হোলস। পজিটিভ চার্জ মানে এটার ভিতরে অনেক বেশি হোল আছে। তাহলে এই হোল বানাইছি কিভাবে, আমি কিভাবে এটাকে হোল বানাইছি, পি টাইপ বানাইছি আমি পি টাইপ বানিয়েছি কিভাবে? ইলেকট্রন বের করে দিছি, ইলেকট্রন বের করে হোল তৈরি করছি। তারপর কিভাবে সেটা ইলেকট্রনগুলো বের করছো কিভাবে, সেটা তো উপায় থাকতে হবে। তুমি ইলেকট্রনিক্স পড়ছো না, এটা পিএন জাংশনে যদি ডোপিং কি, আচ্ছা। সো পি টাইপকে আমি ডোপিং করছি, ডোপিং করে আমি কে দিয়ে ডোপিং করছি? গ্রুপ 3 এর এলিমেন্ট। সো আমি একটা সিলিকন নিয়েছিলাম, এটা হচ্ছে আমার সিলিকনের কয়টা হাত? সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? সর্ববহিঃস্থ ইলেকট্রন আছে কয়টা? 4টা। এই কমন জিনিসগুলো না পারলে হাঁ করে তাকায় থেকে লাভ হবে না, কিন্তু এটা অনেক আপডেটেড কোর্স। এই জিনিস যদি এত সময় ব্যবহার করো তাহলে কিন্তু সমস্যা। সো একটা সিলিকনের চতুর্যোজী মৌল, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রনের সঙ্গে শেয়ার করে কোভ্যালেন্ট বন্ড গঠন করা যায়। কিন্তু আমি যদি কোনো ট্রাইভ্যালেন্ট মৌল, যেমন হচ্ছে ব্রোন,
তাই না? অ্যালুমিনিয়াম, এই টাইপের মৌল দিয়ে যদি করি তাহলে ওদের ভ্যালেন্স ইলেকট্রন ত্রিযোজী মৌল, আউটার শেডে ইলেকট্রন হচ্ছে 3টা। সো একটা হয়তো এখানে আসবে, একটা হয়তো এখানে আসবে, একটা হয়তো এখানে আসবে, আসলো তো। সো এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন এসে বন্ড গঠন করছে, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, শেয়ার করে বন্ড গঠন করছে, এখানে একটা ছিল, এখানে বন্ড গঠন করছে, কিন্তু এর একটা আছে, এখানে তো নাই, অ্যাবসেন্স অফ ইলেকট্রন। তোমার কথাটাই শেষ পর্যন্ত আসছে যে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, এখানে ইলেকট্রন নাই, তার মানে এটা হচ্ছে এখানে একটা হোল তৈরি হয়েছে। সো ওই ক্যাটাগরিতে আমি ডোপিং করছি। পি টাইপের মৌল বানানোর জন্য আমি ইন্ট্রিনজিক যে সেমিকন্ডাক্টর থাকে সেই সেমিকন্ডাক্টরটাকে ব্রোন বা আর্সেনিক বলছি অ্যালুমিনিয়াম মানে ত্রিযোজী মৌল দিয়ে আমি এটাকে ডোপিং করছি। ডোপিং করার ফলে এটা হচ্ছে পি টাইপের মৌল হয়ে গেছে, অর্থাৎ এক্সেস অফ হোলস আছে, অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, ইলেকট্রনের ঘাটতি আছে, এই জন্য এটা হোল হয়েছে। আর একই সঙ্গে পাশে আমি এন টাইপ বানিয়েছিলাম, এন টাইপের জন্য ডোপিং করছি। সেটা ডোপিং করছি কি দিয়ে? আমি গ্রুপ 5 এর এলিমেন্ট, সেটা কি কি আছে? আর্সেনিক, ফসফরাস, এরা, ঠিক আছে। সো এখানে একটা আর্সেনিক, এখানে একটা আর্সেনিক, এখানে একটা আর্সেনিক, এখানে একটা আর্সেনিক, আরেকটা আর্সেনিক ছিল, এর আরেকটা আর্সেনিক ছিল, হ্যাঁ আর্সেনিকের আরেকটা হাত ছিল, সেখানে খালি পড়ে আছে, ইলেকট্রন এক্সেস দিয়ে দিচ্ছে সে। সো আরেকটা ইলেকট্রন তো সে দিছে, সে তো এখানে কোনো বন্ড গঠন করে নাই, ওখানে একটা এক্সেস ইলেকট্রন চলে আসছে। এই জন্য এটা হচ্ছে আমার পেন্টাভ্যালেন্ট মৌল, যে 4টা হওয়ার পরে একটা ইলেকট্রন বাকি আছে তার, তাই তো? এটা দিয়ে করলে হচ্ছে আমার এন টাইপ। সো এন টাইপ পি টাইপ যখন আমি বানাইছি, যখন এটার সাথে সাথে একসঙ্গে বানাইছি, যখন বানিয়েছি তখন এই পি টাইপ থেকে হোলগুলো এদিকে ডিফিউশন হয়েছে। যেমন তুমি যখন পারফিউম নাও, পারফিউম যখন স্প্রে করো, আশেপাশে কি পারফিউম আছে? নাই তো। এখানে যখন পারফিউম দিচ্ছে সেই স্মেলটা আশেপাশে ছড়াই গেছে, এটা কিসেভাবে গেছে? ডিফিউশনের মাধ্যমে গেছে, ডিফিউজ করতেছে। এইখান যেখানে বেশি আছে, বেশি থেকে কমে চলে যাওয়া, বেশি থেকে কমে চলে যাওয়া। সো এই পি টাইপের ভিতর বেশি ছিল প্লাস, পজিটিভ চার্জ বেশি ছিল, সেগুলো ডিফিউজ করে এন টাইপে চলে যায়। আর এন টাইপে বেশি কী ছিল? ইলেকট্রন, সেগুলো ডিফিউজ করে পি টাইপে চলে আসে। সো এখান থেকে যদি ইলেকট্রন চলে যায়, এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একসঙ্গে ছিল, তাই না? যদি কোনো কারণে এখান থেকে হোল বেরোয় এখানে চলে যায়, এখানে কি থাকবে? নেগেটিভ থাকবে। তার মানে এখান থেকে যদি পজিটিভ চার্জ চলে যায়, যে কয়টা পজিটিভ চার্জ যাবে তার জন্য একটা করে, একটা চলে যাওয়া মানে একটা করে সে নেগেটিভ চার্জ রেখে যাবে, একটা করে নেগেটিভ চার্জ রেখে যাবে। ওকে, যতগুলো যাবে এরকম করে নেগেটিভ চার্জ রেখে যাবে। আর যদি ইলেকট্রন চলে আসে তাহলে পজিটিভ চার্জ সে রেখে আসবে। এগুলো হচ্ছে, মনে করো এখানে একটা স্ট্রাকচার আছে, একটা স্ট্রাকচার আসে, দুইজন মানুষ বসেছিল, একটা পজিটিভ একটা নেগেটিভ। যদি পজিটিভ চলে যায় তাহলে নেগেটিভ এই স্ট্রাকচারে বেশি হয়ে যাবে। এখানেও তেমন, নেগেটিভ যদি চলে যায় তাহলে সেই স্ট্রাকচারে পজিটিভ থাকবে, কিন্তু ওইটা কিন্তু ওই স্ট্রাকচারের ভিতরে বাউন্ড করা, বেঁধে রাখা, এটা ফ্রি না। ওই স্ট্রাকচার ওটা বাউন্ড হয়ে আছে, ওটা কিন্তু ফ্রি নাই। সো স্পেস চার্জ রিজন এটাকে বলা হয় স্পেস চার্জ রিজন। এটা সমান সংখ্যক থাকবে, এখানে যতগুলো থাকবে এখানেও ততগুলোই থাকবে। ওকে, সো এই রিজিয়নটাকে বলা হয় স্পেস চার্জ রিজিয়ন অথবা ডিপ্লিশন রিজন। ওকে, এই দুই নামে ডাকা হয়। সো এই ঘটনাটা যখন ঘটতে থাকে তখন এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, বারবার হোল ওই দিকে যাচ্ছে, ইলেকট্রনের দিকে আসতেছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাই না? পজিটিভ নেগেটিভ চার্জ সেপারেট হয়ে গেছে। এই ইলেকট্রিক ফিল্ডটা চেষ্টা করে এই হোলগুলোকে বাধা দিতে, কারণ পজিটিভ চার্জ হচ্ছে কোন দিকে যায়? ইলেকট্রিক ফিল্ডের দিকে যায়, কিন্তু এখানে ডিফিউশনের জন্য এদিকে প্রেশার দিচ্ছে না। এখন এই প্রেশারটা যদি এই ইলেকট্রিক ফিল্ড থেকে বড় হয় তাহলে ওদিকে যাবে, একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশ বড় হয়ে যায়, বেশ বড় হয়ে যায়।
তখন এই ডিফিউশন প্রসেসটা আর হয় না, তখন ইলেকট্রিক ফিল্ডের মান বেশ বড়, তখন এই ডিফিউশন প্রসেস আর চলছে না, পিএন জাংশনটা এখন স্টেবল অবস্থায় আছে। আমি একটা পিএন জাংশন তৈরি করে ফেলেছি, একটা পিএন জাংশন বানিয়ে ফেলেছি। যখন আমি বানিয়েছি তখন এই ঘটনাটা ঘটে গেছে, তখন একটা ডায়োড তুমি হাতে পেয়েছো। এখন এই ডায়োডকে তুমি দুইভাবে অপারেশন করতে পারো। এই ডায়োডকে চাইলে ফরওয়ার্ড কন্ডিশনে নিতে পারো, ডায়োডকে চাইলে রিভার্স কন্ডিশনে নিতে পারো। ফরওয়ার্ড কন্ডিশনের ক্ষেত্রে তোমার পি টাইপ যেটা থাকবে, এই পি টাইপে হচ্ছে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এন টাইপে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি। যখন পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকে, এইটার জন্য পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এই ইলেকট্রিক ফিল্ডটা আমি ধরলাম এদিক থেকে এদিকে আছে, ঠিক আছে, ফর সোর্স থেকে ইলেকট্রিক ফিল্ডটা ওইদিকে পাইলাম, কিন্তু ডিপ্লেশন রিজনের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এই দিকে, একটা অপরটার অপোজিট। তার মানে সোর্সের ভোল্টেজ যদি কম হয় এর তুলনায় তাহলে কারেন্ট যাবে না, তাই না? যদি কম থাকে যাবে না, এর সমান হলেও অল্প যাবে, সমান এর থেকে যদি একটু বেশি যায়, এই ইলেকট্রিক ফিল্ডের ভোল্টেজ কত, মোটামুটি 0.7 ভোল্ট মতো, 0.7 ভোল্ট মতো। সো সোর্সের ভোল্টেজ যদি 0.7-এর কম হয় তাহলে কারেন্টটা খুব বেশি যায় না, কারণ এখান থেকে প্রেসার দিতে পারতেছে না, এইটা এসে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। যখন এই ভোল্টেজের বেশি ভোল্টেজ আসে তখন এই হোলগুলোকে প্রেসার দেওয়া হয়, প্রেসার দিলে এই যে স্পেস চার্জ রিজন আছে না, এই রিজনটা আবার ছোটো হয়ে যায়, এই রিজনটা আবার ছোটো হয়ে যায়, এই ইলেকট্রিক ফিল্ডের মান কমে যায়, তখন হোলগুলো এদিক থেকে সরাসরি এদিকে চলে আসে, কারেন্টটা তখন এদিক থেকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যেতে থাকে। যত বেশি ভোল্টেজ বাড়াবো কারেন্ট এক্সপোনেনশিয়ালি বাড়ে। মনে করে 1 ভোল্টের জায়গায় 2 ভোল্ট দিলে 1 ভোল্টের পার্থক্য, কিন্তু কারেন্ট কিন্তু 1 ভোল্টের পার্থক্য সমপরিমাণ যাবে না, হয়তো 1.5-এ যা যাবে 1.7-এ তার দ্বিগুণ যাবে, এক্সপোনেনশিয়াল। এটা I প্রপোর্শনাল টু V, এই রুলস এখানে খাটে না, এর আলাদা সূত্র আছে, এর আয়ের ইকুয়েশন আলাদা আছে, সেই জিনিসটাও আমরা দেখব। এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি বোঝা গেছে কীভাবে কাজ করে একটা ডায়োড? সো ফরওয়ার্ড কন্ডিশনে এসে যখন আমার এই স্পেস চার্জ রিজনের যে ভোল্টেজ, এই ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন এই স্পেস চার্জ রিজন ছোটো হয়ে যায়, তার দরুন কারেন্টটা ইনপুট থেকে আউটপুটে যায়, তখন এই কন্ডাকশানে থাকে। আর যদি আমি এখানে নেগেটিভ এখানে পজিটিভ অ্যাপ্লাই করি তাহলে এই স্পেস চার্জ রিজন তখন ছোটো না হয়ে, ছোটো হওয়ার তুলনায় আরও বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে আমি ধরে নিব এখন কোনো আর কারেন্ট যাবেই না, কারণ স্পেস চার্জ রিজন তো অনেক বড়, এখান থেকে ইলেকট্রন হোল তো আর এদিকেও যেতে পারবে না, এখান থেকে ইলেকট্রন তো আর এদিকেও যেতে পারবে না, তার দরুন যখন রিভার্স বায়াস হয় তখন কারেন্ট আর ফ্লো হয় না। এটা নর্মাল ডায়োডের ক্ষেত্রে যেভাবে ওয়ার্কটা করে ঠিক পাওয়ার ডায়োডের ক্ষেত্রে সেমভাবে ওয়ার্কিংটা করবে। বুঝাইতে পারছি আমি কিছুটা? এই জিনিসটা কিন্তু লিখতে পারতে হবে, কোথাও না কোথাও লেখা লাগবেই তোমার। এই পিএন জাংশন যে বোঝে না সে ইলেকট্রনিক্স বোঝে না। পাওয়ার ডায়োডকে নর্মালি 3 ভাগে ভাগ করা যায়, ওকে, বেসড অন দ্য পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি এবং সুইচিং স্পিড, কী পরিমাণ পাওয়ার হ্যান্ডেল করবে এবং সুইচিংয়ের স্পিড কতটা আছে তার উপর নির্ভর করে এটাকে 3 ভাগে ভাগ করে। একটাকে বলা হয় জেনারেল পারপাস পিএন জাংশন ডায়োড, তারপর এটা হচ্ছে ফাস্ট রিকভারি ডায়োড, তারপর এটা হচ্ছে শকলি ডায়োড। 3টার 3 ধরনের কাজ। এই জেনারেল পারপাস যে ডায়োড থাকবে এটা হচ্ছে জেনারেল পারপাস ডায়োডের ক্ষেত্রে আমার হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারবে না, অর্থাৎ ওয়ান স্টেট থেকে অফ স্টেটে যেতে তার সময় লাগে, 1 থেকে অফে যেতে তার সময় লাগে, এই জন্য এটার নাম হচ্ছে জেনারেল সুইচ হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু কনভার্টার সার্কিটে ব্যবহার করতে পারবে না, কারণ কনভার্টার সার্কিটে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি দিয়ে আমি কনভার্ট করি। এটা কীভাবে কনভার্ট করি সেটা পরে আসবো, কনভার্টারিং ইস্যুটা একটু জটিল, ওকে। কিন্তু ধরে নাও যে আমি সুইচিং করব হাই স্পিডে, এটা দিয়ে পারবো না, জেনারেল পারপাস ডায়োড দিয়ে হবে না, সো হাই ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে না। সো জেনারেল পারপাস ডায়োডের বৈশিষ্ট্য হচ্ছে এটা ভালো হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে না,
লো ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে, আর ভোল্টেজের রেঞ্জ হচ্ছে 50 ভোল্ট টু 5 কিলো ভোল্ট। এই ভোল্টেজ রেঞ্জে সে কাজ করবে। যদি 50 থেকে 5 কিলো ভোল্ট পর্যন্ত থাকে তাহলে এই ডায়োডগুলো প্রপারলি ওয়ার্ক করতে পারবে। পাওয়ার ডায়োডের ক্ষেত্রে বড় অসুবিধা হচ্ছে এটা অনেক বেশি হিট ডিসিপেট করে। নর্মাল ডায়োডে কিন্তু অত বেশি হিট ডিসিপেট করে না, পাওয়ার ডায়োডে বেশি হিট জেনারেট করে। এই জন্য এই সমস্ত সিস্টেমে কুলিং সিস্টেমটা ভালো হতে হয়। কুলিং সিস্টেম ভালো না হলে এই সিস্টেমগুলো ফেল করে। এই জন্য সব জায়গাতে দেখবা যে যেখানেই ইনভার্টার আছে সেখানেই কুলিংয়ের জন্য ফ্যান রাখা আছে। নর্মাল রেকটিফায়ারে কি ফ্যান রাখা আছে? ওই চার্জারে আছে? নাই তো, ফ্যান নাই তো। কিন্তু ইনভার্টারে যাও, ফ্যান আছে। কেন? ও রেকটিফিকেশান হওয়ার জন্য যে ডিভাইসগুলো ইউজ করছে অনেক বেশি হিট জেনারেট করতেছে, ওরা মোটামুটি একটা পাওয়ার কনজিউম করে। কিন্তু এরা কিন্তু যদি সিগন্যাল ডায়োড হতো ওরা খুব বেশি পাওয়ার কনজিউম করে না। এরপরে সে ফাস্ট রিকভারি ডায়োড। ফাস্ট রিকভারি বলতে সে বোঝাইতে যাচ্ছে ফাস্ট রিকভারি, দ্রুত রিকভার করতে পারে। একটা ডায়োডকে অন করলাম, অন করলাম, এই পজিশানে তাকে আমি অন করলাম। এর পরের পজিশানে আমি চাই ডায়োডটা অফ, এর পরের পজিশানে চাই আমি ডায়োডটা অন। এরকম করে ব্লাক চলতে থাকবে, সিকুয়েন্সিয়ালি চলতে থাকবে। আমার ওটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন, যে 0 থেকে 1 সেকেন্ড, সাপোজ 1 সেকেন্ড পর্যন্ত সে অন, 2 সেকেন্ড পরে গিয়ে আবার অন, এরকম করে অন হতে থাকো। সো এরকম যদি হয় তাহলে আইডিয়াল কন্ডিশন। কিন্তু ডায়োড নর্মালি এভাবে বিহেভ করে না। তুমি অন করলে অফ করার সময় সে এইখানে এসে একটা সময় নেবে, সময় নিয়ে হয়তো এই পজিশানে গিয়ে একটা মিনিমাম একটা কিছু হলেও সে কিছু একটা রাখবে, নেগেটিভ দিকে সে একটা কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে, এই পিছনের পার্টটা। সো এই পিছনের পার্টটা সে কত দ্রুত নিউট্রালাইজ করতে পারে, কত দ্রুত সে অফ স্টেটে যেতে পারে, সেইটার জন্য বলা হচ্ছে ফাস্ট রিকভারি। মানে এই পার্টটা সে দ্রুত রিকভার করতে পারে, অন থেকে অফে সে দ্রুত যেতে পারে। আইডিয়ালি যেরকম চিন্তা করি তা কোনো দিনও হবে না। নর্মাল জেনারেল ডায়োডের ক্ষেত্রে আমি যেটা প্রথম বললাম, জেনারেল ডায়োড যেটা হাই ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে না, ওদের ক্ষেত্রে এই অন থেকে অফে যেতে গেলে যদি হাই ফ্রিকোয়েন্সিতে নেই তাহলে অন 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 হয়ে থাকবে, অফ আর হবে না। তাহলে তো আমার হলো না, অন অফ তো করতে হবে। জেনারেল পারপাস ডায়োড এটা সার্ভ করতে পারে না। দেখলে এত বেশি ফ্রিকোয়েন্সিতে দিচ্ছি, অনের পরে আবার অন চলে আসতেছে, ওটা ধরতে পারতেছে না মাঝে জিনিসটাকে। কিন্তু ফাস্ট রিকভারি ডায়োডের ক্ষেত্রে এই পার্টটা সে দ্রুত ধরতে পারে, দ্রুত অন অফ হতে পারে। পার্থক্য বোঝা গেছে? ফাস্ট রিকভারি এর একটা গ্রাফ আছে, এর কিছু ম্যাথমেটিক্স আছে, যে কখন অন হবে কখন অফ হবে এর একটা হিসাব আছে। এইগুলো কোথায় বেশি ব্যবহার করে? এসি, ডিসি টু এসি পাওয়ার কনভার্সনের ক্ষেত্রে এই ফাস্ট রিকভারি ডায়োডগুলো বেশি ব্যবহার করে। এটার এক্সপেন্স একটু বেশি, দামও একটু বেশি, জেনারেল ডায়োডের তুলনায় এর দাম একটু বেশি। শকলি ডায়োড, এই শকলি ডায়োডের কাজ আবার একটু আলাদা। এটা নর্মাল ডায়োডের মতোই, এটা দেখো 0 থেকে 0.4 ভোল্টে অন হয়ে যায়। আর নর্মাল ডায়োড 0 থেকে 7 ভোল্ট, 0 থেকে 0.7 ভোল্ট। কিন্তু এ কিন্তু তার আগেই অন হচ্ছে, কিন্তু এটা অনেক কারেন্ট ক্যাপাবল, অনেক বেশি কারেন্ট ড্র করতে পারে। এই শকলি ডায়োডের যেখানে ব্যবহার অনেক বেশি কারেন্টের দরকার সেখানে এই শকলি ডায়োড ব্যবহার করে, যে 0 থেকে 3 ভোল্ট, 0 থেকে 0.4 ভোল্টের ভিতরেই অন হয়ে যাবে, কিন্তু কারেন্ট অনেক বেশি নিতে পারবে। কিন্তু রিভার্সের দিকে একটা লিকেজ কারেন্ট থাকে, রিভার্সের দিকে মোটামুটি ভালো একটা লিকেজ কারেন্ট থাকবে। ওটা যেমন 50 to 5 কিলো ভোল্ট পর্যন্ত যেতে পারবে, এটা তার ওই পর্যন্ত যেতে গেলে অনেক বেশি কারেন্ট লিক করে ফেলবে, মানে রিভার্সের দিকে কারেন্ট নেবে। ডায়োড যেখানে ব্যবহার করি সেখানে রিভার্স কারেন্ট আমি চাই না। শকলি ডায়োডের এটা একটা অসুবিধা, সে ফরওয়ার্ড দিকে খুব অল্প ভোল্টেজে কারেন্টটা পাস করে। নর্মাল ডায়োড কিন্তু 7 ভোল্ট, 0.7 ভোল্ট, আর পাওয়ার ডায়োড ছিল 1 ভোল্ট। এ কিন্তু 1 ভোল্ট না, 0.3 থেকে 0.4 ভোল্ট, ঠিক আছে। আর রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ ওর কম,
যার জন্য লিকেজ কারেন্টটা অনেক বেশি ফ্লো করে। কিন্তু আমার পারপাস যদি সার্ভ হয় তাহলে আমি ব্যবহার করব, পারপাস যদি সার্ভ না হয় ব্যবহার করব না। আচ্ছা, এখন আসি এই পাওয়ার ডায়োডের কনফিগারেশনটা কেমন থাকে এবং কীরকম লেন্থ থাকে। পাওয়ার ডায়োডের একটু আগে আমি দেখিয়েছি এখানে কি কি থাকবে। আমার একটা পি টাইপ থাকবে, একটা পি প্লাস রিজিয়ন থাকবে, একটা মাঝে একটা এন মাইনাস রিজিয়ন থাকবে, আর একটা এন প্লাস রিজিয়ন থাকবে, এরকম। এটা নর্মালি এরকম পাশে পাশে তৈরি না করে এই ডায়োডগুলো হচ্ছে ভার্টিক্যালি কনস্ট্রাকশন করা হয়, মানে লাম্বাভাবে কনস্ট্রাকশনটা করা হয়। এটা যেমন হরিজন্টালি কনস্ট্রাকশন, ওটা ওরকম না, ভার্টিক্যালি। তুমি ছবিটা দেখেছো কিনা দেখি। ভার্টিক্যাল কনস্ট্রাকশন দেখছো, এটা লাম্বি। শীত লাগতেছে? আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করো এইটা কনস্ট্রাকশন কিভাবে করা হয়েছে। শুরুতে সে একটা এন প্লাস রিজিয়ন তৈরি করবে ডোপিং করে। এন প্লাস কীভাবে, মানে এনের থেকে এন প্লাস মানে আর একটু বেশি, যেখানে এন প্লাস আছে মানে তার ডোপিং করছে অনেক বেশি দিয়ে। কী রেটে ডোপিং করে? 10⁻19 10⁻19 সেন্টিমিটার কিউব, প্রতি সেন্টিমিটার কিউবে 10⁻19 করে 19 করে ডোপিং করা আছে। এরপরে গিয়ে একটা এন মাইনাস রিজিয়ন করবে, সে এন মাইনাস রিজিয়নের ডোপিং হবে 10⁻14। এটা কত ছিল? 19, এটা 14, অনেক কম। 19 মানে 14 অনেক, 5টা একের পরে 5টা শূন্য কমে গেছে, মানে অনেক কম। আর এরপরে গিয়ে যেটা থাকবে পি প্লাস রিজন, এটাও 10⁻19 রেটেই করা হবে। এইটার যে থিকনেসটা হয় মোটামুটিভাবে 10 ন্যানোমিটার মতো, সরি মিলিমিটার, ন্যানোমিটার না, 10 মিলিমিটার মতো। আর নিচের যে এন প্লাস রিজনটা থাকবে এটা 250 থেকে 300 মিলিমিটার পর্যন্ত, এটা জেনেরিক ওয়েতে। এটা 10, এটা 250 থেকে 300। এবং এই মাঝের যে রিজনটা, এই রিজনটা আমি কেন ব্যবহার করছি আমি বলছি একটু আগে। কেন ব্যবহার করছি? যাতে হাই ভোল্টেজ সে ক্যাপাবল, হাই ভোল্টেজে সে যাতে নষ্ট না হয়ে যায়, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজে যাতে বেড়ে যায়। নর্মাল ডায়োডে তো এটা থাকে না, কিন্তু এই ডায়োডে এখানে এনেছি যদি এটা দিয়ে দেই আমি, তাহলে রিভার্সের ভোল্টেজ বেশি হলেও এটা নষ্ট হয়ে যাবে না, কারণ এখানে এন মাইনাস রিজনে একটা ইনকর্পোরেট করা আছে। এটার কাজই হচ্ছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বাড়ানো। এখন রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ আমি কতটুকু রাখবো, কত কিলোভোল্ট পর্যন্ত যাব, সেটা আমার ডিজাইনের উপরে। সো এই রিজনটা কম বেশি হবে, এটা ফিক্সড, এই দুইটা ফিক্সড। এই রিজনটা আমি কম বেশি করব বেসড অন মাই ডিজাইন, যে আমি কত ভোল্টেজটা রিভার্সকে ব্লক করতে যাচ্ছি। যদি কম করতে চাই একটু ছোট দিব, যদি বেশি করতে চাই তাহলে বেশি দিব। ওকে, কিন্তু এর ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু একদম ডায়োডের মতো সেম, একদম ডায়োডের মতো সেম। এখানে পিএন জাংশন আছে, সেই পিএন জাংশানে হচ্ছে আমার ওই ডিফিউশন প্রসেসটা হয়, যে এখানে হোল বেশি আছে, এখানে ইলেকট্রন বেশি আছে। সো ডিফিউশন হয়ে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়, স্পেস চার্জ রিজন জেনারেট হয়, সেখান থেকে ফরওয়ার্ড বায়াস করলে সেটা কলাপস হয়ে কারেন্টটা ফ্লো করে। ওয়ার্কিং প্রিন্সিপালে কোনো পার্থক্য নাই, জাস্ট ওই রিজিয়নটা ইনসার্ট করাতে ব্রেকডাউন ভোল্টেজটা আমার বেড়ে যাবে। এর সিম্বলটা আগের মতোই যা আছে তাই। আর এই সিম্বল এন মাইনাস রিজনের এটাকে ড্রিফট রিজনও বলা হয়। ড্রিফট মানে হচ্ছে ভেসে চলা, ড্রিফট মানে হচ্ছে ভেসে চলা। সো এই রিজনের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো ভেসে ভেসে এই পাশে চলে আসে। ওই যে ডোপিংয়ের জন্য এই চারটা আমি দিয়ে রেখেছি একটু দেখার জন্য। এটা হচ্ছে গ্রুপ 3 এর মৌল, এটা হচ্ছে গ্রুপ 5 এর মৌল। আমি ডোপিংয়ের জন্য এটা ব্যবহার করি ব্রোন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম। আর 5 এর মৌল নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর অ্যান্টিমনি। ঠিক আছে, সো এইগুলো দিয়ে ডোপিং করলে পি টাইপ বা এন টাইপ তৈরি করা যায়। দেখো এগুলো কমন জিনিস, একদম ইজি জিনিস, পরীক্ষায় এই জিনিসগুলো থাকবে। যদি আমি ডায়োডের কথা বলি তাহলে পিএন জাংশন পরীক্ষায় থাকবে। যখন একটা জিনিস পড়বো ওই জিনিসের বেসিকটা যেন তুমি পারো, আপডেটেড কিছু তুমি ভুলে যেতে পারো, কিন্তু বেসিক তো তুমি ভুলতে পারো না, বেসিকটা যেন মাথায় থাকে।
এইখানে পিএন জাংশনের সেই ফরমেশনটা বলা হচ্ছে যে কীভাবে হয়, যে পি টাইপ এন টাইপ আমি ফরমেশন করলাম, এখান থেকে দেখাচ্ছে যে সে পি টাইপের চার্জগুলো এদিকে যায়, এন টাইপের চার্জগুলো এদিকে আসে, এই ফরমেশনটা এখানে দেখানো হচ্ছে। এইটা হবার ফলে এখান থেকে যদি পজিটিভ চার্জ চলে যায়, এটা ফাঁকা জায়গা থেকে যায়, মানে এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে ফাঁকা দেখানো হয়েছে কারণ ডিপ্লিট হয়ে যাওয়া, ডিপ্লিট মানে শূন্য, যেখানে মুভিং কোনো চার্জ নেই। আমি ওটা কিন্তু বাইন্ড হয়ে আছে, মানে বেঁধে আছে, যে চার্জগুলো আছে সেটা বেঁধে আছে, সেটা কিন্তু আমি এখানে দেখানো নেই, কিন্তু অ্যাকচুয়ালি ওই চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ। সো একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে। এটা কি বলছে? ডিপ্লেশন লেয়ার। এই ডিপ্লেশন লেয়ার একটু বড় হয়ে গেলেই এই ডিফিউশন প্রসেসটা আর হয় না। তো তারপরে গিয়ে ডিফিউশন প্রসেস ঘটাইতে গেলে আমাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয় ফরওয়ার্ড। আচ্ছা, এখন এই যে এইখানে কয়েকটা জিনিস বলা আছে, দেখো থিকনেস অফ ইন্ট্রিনসিক লেয়ার। ইন্ট্রিনসিক লেয়ার কোনটা? এই কোর্সটা একটু কঠিন লাগবে, আছে কিছু কঠিন জিনিসের ভিতরে। আমার এবারকে রেগুলার ব্যাচে 22 জন ছিল, 13 জন ফেল করছে খালি এই কোর্সের কারণে। কোর্সটা একটু কঠিন, আমার নিজের কাছেও কঠিন লাগে, তোমার কাছে তো কঠিন লাগবেই, তাই না? একটু পড়াশোনা, একটু স্টাডি করবা, যা দিছি এই জিনিসটা একটু ভালো করে পড়লে হবো, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? এই যে এন মাইনাস রিজিয়ন, এই রিজিয়নটাকে বলা হচ্ছে আই রিজিয়ন, PIN স্ট্রাকচার, PIN স্ট্রাকচার। এই এন স্ট্রাকচারের এইখানটাতে যে ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়, এই ডিপ্লেশন রিজিয়নটা যেন এটাকে ক্রস করে না চলে যায়, মানে ডিপ্লেট হয়ে যেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত না চলে আসে, এর ভিতরেই যেন সীমাবদ্ধ থাকে, এটাকে শেষ পর্যন্ত না এসে যেন এই পর্যন্ত থাকে। এর জন্য একটা বর্ডার গার্ড দেওয়া হয়। এই বর্ডার গার্ড যদি না দেই তাহলে ডিপ্লেশনটা এই পর্যন্ত চলে আসলে এটা নর্মাল ডায়োড হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এখানে বলা হচ্ছে একটা বর্ডার গার্ডের নাম দিছে এখানে। এইখানে দেখো একটা বর্ডার গার্ডের নাম দিছে কোথায়? এইখানে গার্ড রিং, একটা গার্ড রিং ব্যবহার করে ওরা। ওই ব্যবহার করা যখন বানাইছি তখন একটা সিস্টেম করে একটা গার্ড রিং ব্যবহার করছি, যাতে ডিপ্লেশন রিজিয়নটা ডিপ্লেট করে N+ রিজিয়ন পর্যন্ত না চলে আসে। যদি চলে আসে তাহলে নর্মাল ডায়োড হয়ে যাবে, আর যদি না আসে তাহলে সেটা পাওয়ার ডায়োডের মতো বিহেভ করবে। আচ্ছা, এখন আসি এদের ক্যারেক্টারিস্টিক্সে। ক্যারেক্টারিস্টিক্সের কথা একটু আগে আমি একটু বলার চেষ্টা করছি যে প্রথমে ভোল্টেজ দাও, কারেন্ট যাবে না কেন? ওই যে ডিপ্লেশন রিজন আছে, সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম, তার ইলেকট্রিক ফিল্ড এখনও তত বড় না যেটা ভিতরের ইলেকট্রিক ফিল্ডটাকে নিউট্রালাইজ করতে পারে, এই জন্য এই পর্যন্ত কারেন্টটা কম। এরপরে গিয়ে যখন 0.7-এর উপরে চলে গেছে, কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। ওকে, এখান থেকে এই পর্যন্ত এক্সপোনেনশিয়ালি, পরে গিয়ে লিনিয়ারলি, ভোল্টেজ বাড়লে লিনিয়ারলি বাড়ে। আর পিছনের দিকে কি? পিছনের দিকে সে কোনো কারেন্ট দেওয়ার কথা না, রিভার্স কারেন্ট আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। কিন্তু যদি ব্রেকডাউন ভোল্টেজ থেকে বেশি দিয়ে দাও, তখন মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট পাবো। মনে করো এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে, তুমি রিভার্স করলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখানকার ভোল্টেজটা এত বেশি দিলে যে এর ভিতরের বন্ডগুলো ভেঙে গেল, এর ভিতরে যে বন্ডগুলো ছিল, তার যে স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটাই ভেঙে গেল। এই স্ট্রাকচার যদি ভেঙে যায় তাহলে এর ভিতরে মুভিং চার্জ তৈরি হয়ে যাবে না? সেই চার্জগুলো তখন হাই রেটে ফ্লো করার চেষ্টা করবে। যদি আমার পার্মানেন্ট বন্ড ভেঙে যায় তাহলে ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। এই ঘটনাটাই ঘটে এইখানটায়, যে রিভার্স ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে আমি এর সহ্যের সীমার বাইরে চলে গেছি, এর সহ্যের সীমার বাইরে চলে গেছি। যদি চলে যাই তখন রিভার্স একটা বড় কারেন্ট পুরে পাবো, এবং একবার যাওয়ার পরেই ডিভাইসটা পুরো নষ্ট হয়ে যাবে, আর কাজে লাগাইতে পারবো না আমি। ডিভাইসটা তখন ধরে নিব আমি নষ্ট হয়ে গেছে। সো নর্মাল ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড কারেন্টটা 0.7-এ পাওয়া যায়, এবং কারেন্টের মানটা অনেক বেশি না, প্রথমে এক্সপোনেনশিয়াল থাকে, তারপর লিনিয়ার থাকে। ব্যাকওয়ার্ডে রিভার্স ভোল্টেজটা খুব বেশি ব্লক করতে পারে না, 50 ভোল্ট পর্যন্ত ধরো সাপোজ। কিন্তু পাওয়ার ডায়োডের কথা এখানে বলা যায়, এটা বলছে সিগন্যাল ডায়োড, এটা হচ্ছে সিগন্যাল ডায়োড বা নর্মাল ডায়োড, এটা হচ্ছে পাওয়ার ডায়োড। পাওয়ার ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজটা 1 ভোল্টে গিয়ে অন হবে, এবং এটা 1 ভোল্টের পরে কারেন্টটা লিনিয়ারলি বাড়বে, একদম লিনিয়ার বাড়বে। ভোল্টেজ বাড়াবো, কারেন্ট লিনিয়ার।
এটা একটু যদিও এক্সপোনেনশিয়াল টাইপ হয়ে গেছে, কিন্তু একটু লিনিয়ার আঁকা উচিত ছিল আমার, একটু লিনিয়ার রিজনে পারবে। পিছনের দিকে এসে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ এর তুলনায় অনেক বেশি। এটা 50 ভোল্ট হলে এটা 5 কিলো ভোল্ট। কোথায় 50 আর কোথায় 5 কিলো ভোল্ট? 5 কিলো ভোল্ট মানে হচ্ছে 5 গুণ 1000, 5000 ভোল্ট। এটা হয়তো 50 ভোল্ট সহ্য করতে পারে, এটা 5000 ভোল্ট সহ্য করতে পারে। কত বেশি পার্থক্য না? কারণ এটা পাওয়ার নিয়ে কাজ করতেছে, জাস্ট শুধুমাত্র n মাইনাস লেয়ার এর ভিতরে অ্যাড করে দেওয়ার জন্যই এই ঘটনাটা ঘটলো, বেশি কিছু কিন্তু চেঞ্জ করে নেয় আমি, ঠিক আছে। এই রিভার্সের দিকে যে হালকা কারেন্টটা পাওয়া যায় সেটাকে বলে রিভার্স কারেন্ট। আর এই রিভার্সের পরে গিয়ে একদম ব্রেকডাউনে চলে আসলে যে কারেন্টটা পাওয়া যায় সেটা এভ্যালেন্স ব্রেকডাউনের জন্য কারেন্টটা পাওয়া যায়, অর্থাৎ ডিভাইস ভেঙে যাওয়ার কারণে, ডিভাইস পুড়িয়ে যাওয়ার কারণে। আর ফরওয়ার্ড কন্ডাকশান ড্রপ বা ফরওয়ার্ড কন্ডাকশান কারেন্ট এদিকে পাওয়া যাবে যখন 0.7 বা 1 ভোল্টের উপরে যাব। বোঝা গেছে যে ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং ক্যারেক্টারিস্টিক্স। সো একটা ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং ক্যারেক্টারিস্টিক্সটা একটু ভালো করে পড়বা। আচ্ছা, এখন এই ডায়োডের কারেন্টটা যে আইডি কারেন্টটা, এটা কোন ইকুয়েশন ফলো করে? এটা ওহমস ল ফলো করে না, এটা ফলো করে যে এই ইকুয়েশনটা। এটা বলা হচ্ছে আইডি হচ্ছে ডায়োডের কারেন্টটা সমান হচ্ছে আইএস ইন্টু ইডি ই টু দি পাওয়ার ভিডি, অর্থাৎ কী পরিমাণ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি, ডিভাইডেড বাই এন ইন্টু ভিটি। এগুলো হচ্ছে থার্মাল কিছু কনস্ট্যান্ট আছে, সেটা আলাদা পরের হিসাব, -1। এই ইকুয়েশানটা ফলো করবে, মানে এই ইকুয়েশান থেকে এই গ্রাফটা ড্র করা যায়। এই গ্রাফটাকে এই ইকুয়েশান দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। বুঝাইতে পারছি? এখানে হচ্ছে আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে সেটা। আর আইএস এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এই যে নেগেটিভ দিকে যে কারেন্টটা যাচ্ছে ওটা হচ্ছে আইএস দিয়ে রিপ্রেজেন্ট করা। এখানে তো আর অজানা কিছু নাই, আইএস জানি, ভিডি জানি। তাহলে এই ইকুয়েশানে আমি এখন প্রতিবার ডাটা নিয়ে যদি বসাই তাহলে এটা ওই গ্রাফটা আমি পাবো। আমি ভিডি অ্যাপ্লাই করব, আইএস বের করব। এই দুটো জিনিস যদি জানি, প্রতিবার ডেটা নিয়ে আমি এটা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখন আসি মূল যে জিনিসটাতে, টার্ন অফ ক্যারেক্টারিস্টিক্স অফ এ পাওয়ার ডায়োড। পাওয়ার ডায়োড কীভাবে অন অফ হয় তার একটা হিসাব নিকাশ। কারণ এটা আমার কেন দরকার? সুইচিং, হাই সুইচিংয়ের জন্য দরকার। সো এই ক্যারেক্টারিস্টিক্সটা আমার জানতে হবে এবং আঁকতে পারতে হবে। ওকে, খেয়াল করো, একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সের 3টা ভাগ দেওয়া হচ্ছে। উপরের দিকে ডায়োড কী পরিমাণ কারেন্ট ড্র করতেছে বা কারেন্ট পাস করতেছে এটা, এখানে হচ্ছে ডায়োড কী পরিমাণ ভোল্টেজ ড্রপ করতেছে সেটা, এটা হচ্ছে ডায়োড কী পরিমাণ পাওয়ার লস করতেছে সেটা। 3টা গ্রাফ একসঙ্গে দেয়া, এই গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, একটা ডায়োড ফাস্ট রিকভারি ডায়োডকে বোঝার জন্য। সো কারেন্ট ড্র করবে কখন? যখন ডায়োডটা অন আছে। অন থাকলে ডায়োডের ভোল্টেজ ড্রপ কেমন? অন যদি থাকে ডায়োডের ভোল্টেজ ড্রপ কেমন? 0.7 বা 1 ভোল্টের আশেপাশে। এই জন্য দেখো এখানে হাই একটা কারেন্ট আছে এই পর্যন্ত, কিন্তু ডায়োডের ভোল্টেজ ড্রপ কত? খুবই কম। আচ্ছা, এই পোর্শন পরে গিয়ে কারেন্টটা আস্তে আস্তে কমতেছে, তার মানে ডায়োডটা রিভার্সের দিকে যাচ্ছে। এখন এর উপরে আরেকটা গ্রাফ থাকলে হতো যে আমি ইনপুটে কীরকম দিয়েছি, ইনপুট যদি আরেকটা গ্রাফ আঁকা থাকতো এখানে, ইনপুট কীরকম দিয়েছি, ইনপুটের উপর বেস করে এগুলো তো আউটপুট আসছে। সো ইনপুট এখানে হাই ছিল, মানে পজিটিভ সাইকেল ছিল এখানে। কত সময় আছে আমাদের? সো এখানে একটা ইনপুট অ্যাপ্লাই করেছিলাম এরকম, এরকম একটা ইনপুট অ্যাপ্লাই করেছিলাম এই ফার্স্টের জন্য ডায়োডটা এখানে ফরওয়ার্ড কন্ডিশনে ছিল। ডায়োড যেহেতু ফরওয়ার্ড কন্ডিশনে আছে, হিউজ কারেন্ট নিচ্ছে, কিন্তু ডায়োডের ভোল্টেজ ড্রপ খুবই কম। এই পজিশানে এসে ডায়োডটা একদম এই পজিশন ক্রস করে ফেলেছে, সে ক্রস করে ফেলেছে 0 পয়েন্ট, এখানে ক্রস করে নেগেটিভ দিকে যাচ্ছে। এইখানে আসার পরে এই ডায়োডটা তো পুরোপুরি বন্ধ হয়ে ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু সে ফ্ল্যাট হয়নি, সে নেগেটিভ দিকে একটা কারেন্ট দিচ্ছে। দেখো
নেগেটিভ দিকে একটা কারেন্ট দিচ্ছে, এই পর্যন্ত একটা ম্যাক্সিমাম কারেন্ট দিছে আই ম্যাক্স, এরপরে গিয়ে সে কমতেছে। এই যে পার্টটা TRR বলা হয়, রিকভারি টাইম। ঢুকতেছে না? ঠিক আছে, আজকে না পড়ালো, আগামী ক্লাসে এর একটা ম্যাথমেটিক্স দেখাবো আর এটা ভালো করে বোঝাবো, ঠিক আছে? সো রিকভারি টাইম এবং গ্রাফটা পড়াবো। আর আগামী ক্লাসে আসার আগে